সম্মানিত দর্শক ও শ্রোতা এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহর দেওয়া যে কালামুল্লাহ আছে সেটি আপনারা ভালোভাবে আমি যেভাবে পড়াচ্ছি সেগুলা প্র্যাকটিস করতেছেন। তো যারা প্র্যাকটিস করতেছেন তারা অবশ্যই শিখতে পারবেন, যারা করতেছেন না তারা শিখতে পারবেন না। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে পড়ার দিকে যাব। তো আজকে শুরু করা যাক। তাহলে আজকে কায়দা পর্বের ষষ্ঠ পর্বটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত পর্বে শিখেছিলাম এই হরফটি সম্পর্কে, জেনেছিলাম এই হরফ সম্পর্কে। এই হরফ পর্যন্ত পড়া শেষ হয়েছিল। এই হরফটির নাম পড়েছিলাম ফা। তো দেখেন আজকে এই হরফটি পড়ব। এই হরফটি আর এই হরফটির মধ্যে কোনো পার্থক্য থাকলে দুইটা নুক্তা আছে এবং এদের উচ্চারণের স্থান, এবং এই আলিফটি, এই যে হরফটি এক আলিফ পরিমাণ টানতে হবে আর এই হরফটি হলো 4 আলিফ পরিমাণ টানতে হবে। এটাই হলো পার্থক্য। এখন আজকে আমরা জানবো এই যে হরফটি দেখতেছি এই হরফটি কোথা থেকে উচ্চারণ হয়। এইটা জানলেই আমরা বাকিগুলো বুঝতে পারবো আস্তে আস্তে। তো দেখেন এই হরফটির মাখরাজের কথা বলা হয়েছে। মাখরাজ মানে উচ্চারণের স্থান কোথায় সেটা বলা হয়েছে। বলতেছে জিহ্বার গোড়াকে নরম তালুর সাথে লাগাইয়া উচ্চারিত হয়। এখন আমাদের জিহ্বার আগা তো প্রথমেই, এখন গোড়াটা একটু মানে উঁচু হয়ে উপরে যে তালুটা আছে ওর সাথে লাগলে আপনার সঠিক উচ্চারণটা হবে। ভালো করে বোঝেন, জিহ্বার যে মানে শেষের দিকে মাঝ বরাবর একটু নরম তালু আছে, ওই জিহ্বার গোড়াটা, ওই উপরে যে নরম তালু আছে একটু হাত দেবেন উপরে। এখন শিখতে গেলে অনেক ধরনের প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করলে আপনি সঠিকভাবে উচ্চারণ করতে হবে। আপনাকে তো অবশ্যই জানতে হবে যে আসলে কোথায় লাগতেছে জিহ্বাটা। জিহ্বার গোড়াটা যদি সঠিক জায়গায় লাগে তো অবশ্যই উচ্চারণ হবে। তাহলে জিহ্বার গোড়াটাকে আপনি যদি উপরে যে যে নরম তালুটা আছে ওখানে যে লাগাইতে পারেন তো সঠিক উচ্চারণ হবে। যেমন আমি বলতেছি অফ, দেখেন বলার পরে এবং ওই যে সামনের যে দুইটা আপনার দাঁত আছে উপরে, ওই দাঁতটা এসে আবার আপনার ঠোঁটের সাথে লাগবে। দেখেন আমি আবার বলি কফ। এই যে ক বলতেছি, ক বলার সময় জিহ্বার গোড়াটা ওই উপরে তালুর সঙ্গে নরম তালুর সাথে লাগতেছে আমার। আপনি যখন উচ্চারণ করবেন দরকার হলে হাতে একটা আয়না রাখবেন, রেখে দেখবেন যে কোথা থেকে উচ্চারণ হচ্ছে। এটা একটু আপনি শেখার জন্য হয়তোবা আপনার প্রথমে একটু কেমন লাগতে পারে, বাট যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন তো সেভাবে শিখতে পারবেন। কারণ আমরাও শেখার বেলায় এভাবে শিখছি। আপনার দরকার হলে একটু আয়নায় দেখেন যে কোথা থেকে উচ্চারণ হচ্ছে। সঠিক জায়গাতে উচ্চারণ করতে পারলে আপনার পড়াটা সুন্দর হবে। তো উচ্চারণ করার সময় কিভাবে উচ্চারণ করতে হবে, জিহ্বার গোড়াটাকে উপরে নরম তালুর সঙ্গে লাগাইলে আপনার উচ্চারণটা সঠিক হবে। আর বলার সময় 4 আলিফ পরিমাণ টানবো, তাহলে সঠিকভাবে উচ্চারণটা হবে। যেমন কফ, কফ। আর আপনার ঠোঁটটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, এটাকে গোলাকৃতি করা যাবে না। তাহলে আমরা কি জানলাম, এই হরফটির নাম হলো কফ। এই হরফটির উপরে দুই নুক্তা আছে এবং এই হরফটির মাথাটি গোল। ভালো করে মাথায় রাখতে হবে, এই হরফটি আর এই হরফটি এক করা যাবে না। কেন এক করা যাবে না? এই হরফটির মাথায় এক নুক্তা আর এই হরফটির দুই নুক্তাওয়ালা বিশিষ্ট। এই জিনিসটা একটু মাথায় রাখলে আপনার পড়াটা আপনি হরফটি চিনতে পারবেন এবং পড়াটা সহিভাবে করতে পারবেন। তাহলে এই হরফটি পড়ার সময় কয় আলিফ পরিমাণ টানবো? 4 আলিফ পরিমাণ। যেমন কফ, কফ, কফ। এভাবে 4 আলিফ পরিমাণ বা 3 আলিফ পরিমাণ টেনে পড়বো। এখানে 4 আলিফ দেওয়া আছে, তো আপনি 3 আলিফ টানলেও কোনো সমস্যা নেই। পড়ার ক্ষেত্রে আপনি পড়তে পারবেন, 4 আলিফ হলেও কোনো সমস্যা নেই। তো এবার আমরা এই হরফটি সম্পর্কে জানবো। এই হরফটির নাম হলো কাফ। এই হরফটির নাম কি? কাফ। এখন এই কাফটা কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে জানবো। দেখেন এই হরফটি একটু ব্যতিক্রম রকম দেখতে, কিছুটা লামের মতো হইলেও কিন্তু এই যে ভিতরে চিহ্নর কারণে
এটা হলো একটু ব্যতিক্রম হয়ে গেছে, কারণ ভিতরে কিন্তু এই যে হরফটি দেখতেছেন এটা হলো একটু পূর্ণরূপ। সংক্ষিপ্ত রূপ কিন্তু ভিন্ন হতে পারে, ভিন্ন মানে অনেকগুলো রূপ হতে পারে, যেমন এই একটি রূপ রয়েছে। তো সব রূপটা আমরা শিখব, তো আগে আমরা পূর্ণ রূপটা শিখি। তাহলে এখন আমাদের জানতে হবে এই হরফটি কোথা থেকে উচ্চারণ হচ্ছে এবং এই হরফটি কোথা থেকে উচ্চারণ হচ্ছে, এবং জানতে হবে যে এই হরফটি উচ্চারণের সময় কয় আলিফ পরিমাণ টানবো। তো এই হরফটি উচ্চারণ করার সময় জিহ্বার গোড়াকে নরম ও শক্ত তালুর সাথে লাগাইয়া কাফ উচ্চারণ হয়। ভালো করে বোঝেন কি বলেছে, জিহ্বার গোড়াকে। আমরা এই যে কফ পড়েছিলাম না, কফ পড়ার সময় কি করেছিলাম, নরম তালুতে লাগাইছিলাম। এটা কোথায়, এটা লাস্টের দিকে ওই জায়গাটা। আর এখানে বলছে নরম ও শক্ত তালু। এখন ওই নরম তালু থেকে একটু সামনের দিকে আগালে, যেখান থেকে আমরা আপনার অন্যান্য হরফগুলো উচ্চারণ করি, যেমন জিম বা অন্যান্য হরফগুলো যে মাঝ বরাবর উচ্চারণ করি, ওইটা হলো শক্ত জায়গা। আর ওই শক্ত জায়গা থেকে একটু পিছনের দিকে মানে নিচের উপরের দিকে দুইটা অপশন দেখবেন, একটা হলো মানে প্রথম দিকে, আর একটা হলো ভিতরের দিকে। ওই ভিতরের দিকে লাগবে, প্লাস হলো আপনার সামনের দিকেও, মানে সামনের দিকেও লাগবে, লেগে তারপর উচ্চারণটা হবে। আবার আমি ভালোভাবে ক্লিয়ার করে দিই, এই যে কাফটি উচ্চারণ করার সময় জিহ্বার যে তালু আছে, ভালো করে জিহ্বার গোড়াকে তালু বলতেছি, জিহ্বার গোড়াকে উপরের তালুকে মানে উপরের যে অংশটা আছে ওইটাকে দুই ভাগে ভাগ করেন। একটা হলো সামনের পাশ, সামনের দিক মানে দাঁতের যে প্রথম যে দুইটা বড় দাঁত আছে ওই দিকে একটা পার্ট, আর একটা হলো আপনার ভিতরের পার্ট। তো এই দুইটা দিকে আপনি যদি খেয়াল করেন, বা সামনের আর পিছনে এই দুইটা আমি জাস্ট ভাগ করে দিলাম, তো এই দুইটার যে অংশ আছে দুই অংশে লেগে উচ্চারণটা হবে। তাহলে কি হবে, শক্ত অংশ এবং নরম অংশ দুইটা স্পর্শ করে উচ্চারণ হবে। যেমন আমি পড়তেছি ক্যাফ, ক্যাফ, ক্যাফ। কয় আলিফ টানবো, 3 আলিফ পরিমাণ টানবো। ক্যাফ। দেখেন আপনি যদি শুধু মাখরাজের দিকে যদি আগের যে মাখরাজের বইটা আছে ওইটা ফোকাস করেন, আর আপনার কোথা থেকে উচ্চারণ হয় এইটা ফোকাস করেন, তাহলে দেখবেন তারতম্য কোনটা আসল সঠিক কি বেঠিক এটা বুঝতে পারবেন। কারণ আপনি যেখান থেকে উচ্চারণ হচ্ছে সেটাই তো আপনাকে বলতে হবে, বা সেটা আপনাকে খেয়াল করে পড়তে হবে। ওখানে হয়তো ভুল থাকলেও থাকতে পারে। তো এটা হলো আমি যেটা বললাম, এই অনুযায়ী উচ্চারণ করে দেখেন, দেখবেন আপনি বিশ্লেষণ করতে পারবেন আসলে কোথা থেকে উচ্চারণ হয় সঠিক। ঠিক আছে, তাহলে কোথা থেকে উচ্চারণ করবেন, জিহ্বার গোড়াকে শক্ত ও নরম যে তালু আছে তার সাথে লাগাইয়া কাফ এর উচ্চারণ করবেন, এবং কাফ উচ্চারণের সময় 4 আলিফ পরিমাণ অথবা 3 আলিফ পরিমাণ টানলে হবে। টেনে যখন উচ্চারণ করবেন তাহলে দেখবেন সঠিক উচ্চারণ হচ্ছে। আমি আরেকবার বলে দিচ্ছি, কাফ, কাফ। ক্লিয়ার? তো এবার আমরা এই হরফ সম্পর্কে জানবো। এই যে হরফটি দেখতেছেন এই হরফটির নাম হলো কি, লাম। এই হরফটির নাম হলো লাম। এখন আমরা জানবো এই হরফটি কোথা থেকে উচ্চারণ হয়, এই হরফটি কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে জানবো, এবং কয় আলিফ পরিমাণ টানতে হয়। দেখেন এই হরফের লাস্টেও কিন্তু ফা ছিল, এই হরফটির নাম লাস্টেও কিন্তু ফা ছিল। যখনই আমরা এই দুইটি হরফ শেষ করব লাস্টে কিন্তু এই যে ফায়ের মাখরাজ চলে যাবে। কোথায় চলে যাবে, ফায়ের মাখরাজ চলে যাবে, কারণ আমার প্রত্যেকটা হরফ উচ্চারণ করতে হবে। এখানে 3টা হরফের সমন্বয়, এখানেও 3টা হরফের সমন্বয়ে উচ্চারণ হয়েছে, তাহলে প্রত্যেকটি হরফের উচ্চারণ আমাদেরকে করতে হবে। এবং আমরা ফা উচ্চারণ করার সময় দুই দাঁতকে আমরা নিচের যে ভিজা অংশ ছিল ওখানে লাগাইছিলাম, ঠিক লাস্টে যখন আপনি কাফ বলে যখন থামবেন তখন কিন্তু ওই জীব দুই দাঁতটা এসে এখানে লাভ, যেমন ক্যাফ বলার সময় একটু বাতাস জারি হয়েছে এবং ওই জীব দুই দাঁত এসে আমার ঠোঁটে লেগেছে। ঠিক আপনারটা ওইভাবে কাপ বলা যাবে না, কাপ বললেই আপনার সঠিক উচ্চারণ হবে না, আমরা সবাই কাপ বলি। তো এই লামটা এখন আমরা জানবো এই লামের উচ্চারণ কোথা থেকে হচ্ছে। তাহলে বলছে জিহ্বার আগার পার্শ্ব আবার বলি, বলতেছে জিহ্বার আগার পার্শ্ব থেকে মাথার পর্যন্ত পুরো অংশকে
তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া লাম উচ্চারণ হয়। আবার ভালো করে একটু শোনেন। জিহ্বার আগার পার্শ্ব থেকে মাথার মাথা পর্যন্ত, জিহ্বার আগার পার্শ্ব থেকে মাথা পর্যন্ত পুরো অংশকেই তার বরাবর উপরে তালুর সঙ্গে। এখন আমি বুঝাই দিচ্ছি যে জিহ্বার আগাটা আছে, জাগার যে একটু বেশি অংশ, মানে একটু মানে হাফ ইঞ্চির থেকে একটু কম, ওই অংশটাকে বলতেছে যে ওই অংশটার পুরো পর্যন্ত, একেবারে ওই অংশটা পর্যন্ত তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে। মানে উপরে যে তালুটা আছে শক্ত অংশ, ওখানে লেগে উচ্চারণটা হবে। যেমন লাম, লাম লেগে থাকবে ওর সাথে। লাম, লাম, লাম। ভালোভাবে একটু খেয়াল করেন। লাম, লাম। ঠিক আছে, লাম। তো এবার আমরা এ হরফ সম্পর্কে জানবো। এ হরফটি পড়ার সময় আমরা কয় আলিফ পরিমাণ টানবো? 4 আলিফ পরিমাণ অথবা 3 আলিফ পরিমাণ টানলেই হবে। দেখেন এ হরফটি উচ্চারণের সময় কয়টি হরফের সমন্বয়ে? 3টি হরফের সমন্বয়ে। লাম আলিফ, সরি দুইটি, হ্যাঁ 3টি হরফের সমন্বয়ে। যেমন 3টি হরফ লাম আর এই যে আলিফ, লাম আলিফ একসাথে, লাম আলিফ। পরে যে দেখেন মিমের মাখরাজে চলে গেছে। যখন এই লাম বলবো তখন এই দুই লাস্টে এসে দুই ঠোঁট এক হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বলবো লাম। এবার এই হরফটি সম্পর্কে আমরা জানবো। এই যে হরফটি দেখতেছেন এই হরফটির নাম হলো মিম। এই হরফটির নাম কি? মিম। এখন এই মিমটির মাখরাজ কোথা থেকে উচ্চারণ হচ্ছে সে সম্পর্কে জানবো এবং কত আলিফ পরিমাণ টানতে হবে সে সম্পর্কে জানবো। ঠিক আছে, তো আমরা যে হরফ কয়টা পড়াইছি সে হরফ কয়টা আপনারা বারবার যেভাবে পড়াচ্ছি ঠিক ওইভাবে করে আপনারা বারবার পড়তে থাকেন। এখন এই মিমটি কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে আমি বলি। দুই ঠোঁটের শুকনা অংশ পরস্পর মিলিত এবং নাকের বাঁশি থেকে গুণনা যোগ করে উচ্চারিত হবে। ভালো করে বোঝেন, দুই ঠোঁটের যে ভিজা অংশ, না এটা ভিজা অংশের সময় বা পড়েছি, শুকনা অংশ মানে সামনের অংশ। দুইটা ঠোঁটে যে শুকনো অংশ বলতে প্রথম যে অংশটা আছে, ঠোঁটটাকে আপনি দুইটা ভাগে বিভক্ত করে ফেলেন। একটা হলো মনে করেন ভিজা অংশ আর একটা হলো আপনার শুকনো অংশ। ভিজা অংশ বলতে ভিতরে যে অংশর যে যেখান থেকে শুরু হচ্ছে তার সেইটাকে ভিজা অংশ বলা হচ্ছে। আর সরি, শুকনো অংশ বলতেছে যে এটা হলো আপনার প্রথমে, একেবারে প্রথমে ওখান থেকে শুরু করে এবং গুণনা সহকারে নাকের ভিতরে রেখে এই উচ্চারণটা হবে। যেমন মিম, মিম, মিম বলবো যখন নাকের ভিতর থেকে একটু চাপ লেগে ভিতর থেকে বাঁশি মানে ভিতর থেকে আওয়াজটা বের হবে। ঠিক আছে, মিম, মিম। ঠিক আছে, 3 আলিফ 4 আলিফ অথবা 3 আলিফ পরিমাণ টানতে হবে। এখন মিমটা বলবেন দুই ঠোঁটে লেগে আবার উঠে যাবে, আবার এসে আবার মিলিত হবে। ঠিক আছে, একেবারে বলা যাবে না। করে রেখে দিলে আপনার উচ্চারণ হবে না, কারণ আপনার ভিতরে আওয়াজটাকে বের করে দিতে হবে, দিলে তারপরে সঠিক উচ্চারণ হবে। তাহলে কি বলবো? মিম, মিম, মিম। তাহলে কোথা থেকে উচ্চারণ হচ্ছে? দুই ঠোঁটের শুকনা অংশ পরস্পর মিলিত হয়ে এবং নাকের ভিতর থেকে গুন্না বের হবে, এক কথায় বাঁশির মতো। ঠিক আছে, নাকের যে বাঁশি আছে ওখান থেকে একটা গুন্না, একটা আওয়াজ বের হবে। যেমন মিম, 4 আলিফ পরিমাণ অবশ্যই টানবেন অথবা 3 আলিফ পরিমাণ টানতেই হবে। যদি না টানেন, পড়ার সময় যদি আপনি এভাবে পড়েন তাহলে আপনার সঠিক উচ্চারণটা আসবে। আর যখন সঠিক উচ্চারণটা আসবে তখন কোরআনুল কারীম পড়ার সময় একটা সুমধুর কণ্ঠ বের হবে, মানে পড়ার ধাঁচ অনুযায়ী আপনার সুন্দরটা আসে। ঠিক আছে, তো আমি যেভাবে বললাম সেই অনুযায়ী পড়বেন। আমি একবার করে পড়ে দিচ্ছি প্রত্যেকটা হরফ, আপনারা সেগুলা বারবার করে প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন। তো এই যে হরফটি পড়েছিলাম এই হরফটির নাম ছিল কি? কফ। এটি কোথা থেকে উচ্চারণ হচ্ছিল? আমরা বলেছিলাম জিহ্বার
গোড়া উপরে যে তালু আছে, জিহ্বার গোড়া উপরে যে নরম তালুটা আছে সেখানে লেগে কি উচ্চারণ হবে? কফ উচ্চারণ হবে। যেমন কফ বলার সময় কফ, কফ, কারণ কফ বলার পরে যে ফা আছে, ফার মাখরাজ লাস্টে এসে উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, 4 আলিফ পরিমাণ টানবেন, মাথায় 2 নুক্তা। আর এই যে কাফটা উচ্চারণ হবে শক্ত এবং উপরের যে শক্ত এবং নরম তালু আছে ওখানে লেগে জিহ্বার গোড়াটা ওখানে লেগে উচ্চারণ হবে। তাহলে জিহ্বার গোড়া উপরের যে শক্ত এবং নরম তালু আছে দুভাই স্থানে লেগে তারপর উচ্চারণ হবে। যেমন কাফ, কাফ, লাস্টে দেখেন 4 আলিফ পরিমাণ টান হবে। এবার যে হরফটি দেখতেছেন এই হরফটির নাম হলো লাম। লামটা আমরা কোথা থেকে শিখলাম? লামটা হলো জিহ্বার আগার পার্শ্ব থেকে মাথা পর্যন্ত পুরো অংশকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তাহলে বুঝতে পারছেন যে উপরে যে প্রথমের যে কিছু একেবারে মেন অংশটুকু এটা হলো কি লাগবে? ওই উপরে যে তালু আছে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। যেমন লাম, লাম, দেখেন কিছুটা অংশ যাবে, কিছুটা অংশ যাবে, শুধু মাথা লাগাইলে হবে না জিহ্বার, কিছুটা সামনের কিছুটা অংশ উপরে যে তালুর সঙ্গে আছে তার সাথে লাগলেই উচ্চারণটা আসবে। যেমন লাম, লাম, আর মিমটা হবে শুকনা অংশ থেকে এবং নাকের যে বাঁশি আছে ওখান থেকে গুণনা অবস্থায় এবং ঠোঁটের যে শুকনো অংশ আছে সেখান থেকে উচ্চারণ হবে। এই আপনার যখন আপনি মিমটা বলবেন প্রথম অবস্থায় আপনার স্পর্শ করবে হলো শুকনো অংশ, ঠোঁটের শুকনো অংশ স্পর্শ করে উচ্চারণ করে আবার মিলিত হবে, সে আবার ফিরে আসবে সেখানে। যেমন বলতেছি মিম, মিম, মিম। এভাবে যদি আপনি পড়তে পারেন আমি আশাবাদী, আর আল্লাহ যদি চান তো অবশ্যই আপনি কোরআনুল কারীম সহিভাবে পড়তে পারবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।